প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বহুকাল ধরেই বিভিন্ন রোগের চিকিৎসায় বাংলার মানুষ ভেষজ উদ্ভিদের উপর নির্ভরশীল। আধুনিক চিকিৎসার এই যুগেও এ অঞ্চলের মানুষ ভেষজ গাছের উপর অনেকাংশেই নির্ভর করে থাকেন। বহুল ব্যবহার থাকায় প্রকৃতি থেকে ব্যাপকভাবে আহরিত হয় মূল্যবান এই উদ্ভিদগুলো। ফলে প্রকৃতি থেকে কমে গিয়ে দিন দিন দুর্লভ হয়ে পড়ছে এই মূল্যবান ঔষধি গাছগুলো। আমাদের আজকের পর্ব দুর্লভ ভেষজ উদ্ভিদ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব অধ্যাপক দ্বিজেন শর্মার সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের দুর্লভ ভেষজ উদ্ভিদ নিয়ে কিছু তথ্য ও চিত্র। আদিকাল থেকেই প্রকৃতির সাথে মানুষের সখ্যতা। প্রাচীনকাল থেকেই খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার নানা উপকরণ মানুষ প্রকৃতি থেকেই গ্রহণ করে আসছে। চিকিৎসার কাজে লাগে এমন উদ্ভিদের খোঁজে মানুষ সবসময় কৌতূহলী ছিল। বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত এসব উদ্ভিদ ভেষজ উদ্ভিদ বা ঔষধি গাছপালা হিসেবেই পরিচিত। একসময় আমাদের দেশে এই ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদগুলো প্রচুর পরিমাণে দেখা যেত, কিন্তু বর্তমানে এসব উদ্ভিদের সংখ্যা কমে এমন অবস্থায় পৌঁছেছে যে উদ্ভিদগুলোর দেখা পাওয়াই কঠিন। আমলকি, হরিতকি, বহেড়া, অর্জুন, তুলসী, চালমুগড়া, শতমূলী, সর্পগন্ধা, কালো মেঘ প্রভৃতি আমাদের দেশের দুর্লভ ভেষজ উদ্ভিদের মধ্যে অন্যতম। এই উদ্ভিদগুলো বিভিন্ন রোগ নিরাময়ের মাধ্যমে আমাদের সুস্থ জীবন উপহার দেওয়ার পাশাপাশি প্রতিবেশ ব্যবস্থায় পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমলকি, হরিতকি ও বহেড়া বাংলাদেশের অতি পরিচিত ঔষধি উদ্ভিদ। বন, জঙ্গল ও বসতবাড়ির আশেপাশে এই গাছগুলো আপনা আপনি বেড়ে ওঠে। একসময় প্রচুর পরিমাণে দেখা গেলেও বর্তমানে এদের দেখা পাওয়াই মুশকিল। মাঝারি আকারের ঔষধি উদ্ভিদ আমলকি। এর চিকন চিকন পাতা মিলে বড় আকারের পত্রগুচ্ছের সৃষ্টি করে। পাতার ভাঁজে ভাঁজে গোলাকার ফল ধরে থোকায় থোকায়। ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় পাকস্থলীর বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
গ্রামে গঞ্জে এখনো অল্প বিস্তর চোখে পড়ে হরিতকি। এই গাছের পাতা ডিম্বাকার। ফলের মৌসুমে পুরো গাছ ছোট ছোট ফলে ভরে ওঠে। হরিতকি ফল আমাশয়, বদহজম ও কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় জনপ্রিয় ঔষধ। বহেরা আমলকি ও হরিতকির মতোই পরিচিত অপর একটি ঔষধি গাছ। বহেরা গাছ বেশ লম্বা হয়ে থাকে। পুরো গাছেই থোকায় থোকায় সবুজ রঙের ফল ধরে। ফলগুলো শ্বাসকষ্ট ও জন্ডিসের চিকিৎসায় বেশ কার্যকরী। আমলকি, হরিতকি ও বহেরার ফল থেকে তৈরি হয় ত্রিফলা, যা আমাদের দেশের আয়ুর্বেদীয় চিকিৎসায় বহুল ব্যবহৃত ভেষজ ঔষধ। আমাদের দেশের অতি পরিচিত একটি উদ্ভিদ অর্জুন, যা গ্রামাঞ্চলে এখনো অল্প পরিমাণে টিকে আছে। পুরো গাছেই কামরাঙার মতো ছোট ছোট ফল থাকে। এই ফল ঔষধি গুণ সম্পন্ন। তবে বেশি ব্যবহৃত হয় অর্জুন গাছের বাকল। রক্তচাপ ও হৃদরোগের চিকিৎসায় অর্জুনের বাকল এক মহা ঔষধ। আমাদের দেশে নিম গাছের সংখ্যা বর্তমানে বেশ কমে গেছে। মাঝারি উচ্চতার এই গাছে ছোট ছোট ফুল ধরে। এই ফুল চর্মরোগের কার্যকর ঔষধ। আর নিমের ফল, পাতা ও বাকল ব্যবহৃত হয় কুষ্ঠরোগের চিকিৎসায়। আমাদের দেশের ছোট আকারের ভেষজ উদ্ভিদ কুচ্চি। পুরো গাছ সাদাটে ফুলে ছেয়ে যায়। কুচ্চি গাছের বাকল আমাশয়ের অত্যন্ত কার্যকরী ঔষধ। তাছাড়া ডায়রিয়া, জ্বর ও কৃমিনাশেও এই গাছের বিভিন্ন অংশ ব্যবহৃত হয়। বাংলাদেশে খুবই অল্প পরিমাণে দেখা যায় কালো মেঘ। এই উদ্ভিদে রেজিন বা আঠা জাতীয় তিক্ত পদার্থ ও বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান রয়েছে, যা রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে। ছোট আকারের গুল্মজাতীয় ঔষধি উদ্ভিদ সর্পগন্ধা। গ্রামাঞ্চলে ও বনে জঙ্গলে খুবই অল্প পরিমাণে দেখা যায়। এর মূল ও মূলের বাকল উচ্চ রক্তচাপের মহা ঔষধ। তাছাড়া স্নায়বিক রোগের চিকিৎসায়ও সর্পগন্ধা যথেষ্ট উপকারী। ঝোপালো গড়নের ঔষধি গাছ তুলসী। এর পাতা গোলাকার এবং পাতার কিনারা কাঁচযুক্ত। সর্দি, কাশি ও চর্মরোগে তুলসী পাতার রস বহুল ব্যবহৃত একটি ঔষধ। চিকন পাতার কাঁটাময় ঔষধি গাছ শতমূলী। আমাদের দেশে শতমূলী গাছের সংখ্যাও কমে গেছে। এই গাছে অসংখ্য টিউবার জাতীয় মূল দেখা যায়। এই মূল মূত্রনালীর রোগ নিরাময়ে খুবই উপযোগী। বাসক একটি চিরসবুজ উদ্ভিদ। গ্রামীণ পরিবেশে খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। এ গাছের পাতা, মূল ও বাকল ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। বসতবাড়ির আশেপাশে আগাছার মতো জন্মে থানকুনি। থানকুনি গাছের ছোট আকারের পাতা বৃক্কাকার। এই পাতার রস ছানিসহ চোখের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। ভেষজ উদ্ভিদগুলো এখনও গ্রামাঞ্চলে চিকিৎসায় এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সেই সাথে আধুনিক চিকিৎসায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। উদ্ভিদগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইউনানি ও আয়ুর্বেদীয় বিভিন্ন প্রতিষ্ঠান।
কিন্তু নির্বিচারে বনভূমি ও ঝোপঝাড় উজাড়, অধিক আহরণ এবং এই গাছপালা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় উদ্ভিদগুলো আজ আমাদের দেশে দুর্লভ প্রজাতিতে পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে হয়তো অদূর ভবিষ্যতে উদ্ভিদগুলো আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। সেই সাথে বিলুপ্ত হয়ে যাবে এদের উপর নির্ভরশীল অন্যান্য জীবপ্রজাতি। ভারসাম্যহীন হয়ে পড়বে আমাদের সামগ্রিক পরিবেশ। বন্ধ হয়ে যাবে ইউনানি ও আয়ুর্বেদীয় ঔষধ শিল্প। এমনকি অত্যাধুনিক চিকিৎসা ক্ষেত্রেও এর ক্ষতিকর প্রভাব পড়বে। তাই অতি দ্রুত এই উদ্ভিদগুলো সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ নিতে এগিয়ে আসতে হবে সবাইকে। তবেই নিশ্চিত হবে সুস্থ প্রকৃতিতে সুন্দর জীবন। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম দুর্লভ ভেষজ উদ্ভিদ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি অধ্যাপক দ্বিজেন শর্মার সাথে। কেমন আছেন স্যার? আচ্ছা, ভালো আছি স্যার। আপনি তো অনেক কাজ করেছেন এই ভেষজ উদ্ভিদ, অন্যান্য উদ্ভিদ, সব উদ্ভিদ নিয়ে বহু বছর ধরে এই নিয়ে কাজ করছেন। তা আমাদের আজকে একটু বলবেন বাংলাদেশে ভেষজ উদ্ভিদ কী পরিমাণ ছিল এবং বর্তমানে এদের অবস্থাটা কি? আমরা যখন ছোট ছিলাম অজস্র জাতের গাছপালা আমি দেখেছি, আর এখন প্রায় অধিকাংশই আর নেই। সেই সঙ্গে ভেষজ উদ্ভিদও বিলুপ্ত হয়েছে। আমাদের বাড়িতে প্রচুর ভেষজ গাছপালা ছিল, কারণ আমাদের কবিরাজি ঘরানা। কিন্তু এখন আর কবিরাজি কেউ করে না, এবং সেসব গাছপালাও প্রায় অনেকগুলি নেই, এবং সেটা প্রায় একই চিত্র সব জায়গায়। যদিও আজকাল ব্যবসায়িক ভিত্তিতে ভেষজ উদ্ভিদের চাষ শুরু হয়েছে, এবং ইদানিং তো আমরা এই ঘৃতকুমারী পথেঘাটে বিক্রি হতে দেখি। একসময় শুধু এটা কবিরাজরাই নিজেরাই এটা উৎপন্ন করতেন। এই উদ্ভিদগুলোকে কিভাবে শনাক্ত করা যায়? আয়ুর্বেদ খ্রিস্টের জন্মের সহস্রাব্দ আগ থেকেই চর্চা শুরু হয়েছে। তখন যে সমস্ত অনেকগুলি গাছপালা যেগুলি তখন ব্যবহৃত হতো, এগুলির নাম লোকে এখন ভুলে গেছে এবং নতুন নাম দিয়েছে। সেজন্য এখন আমরা এগুলি শনাক্ত করতে পারি না। এগুলাকে আমরা যদি সঠিক নাম আমাদের যদি দিতে হয় তাহলে কি করা উচিত? তাহলে আমরা কিভাবে করতে পারি এটা? এখন আমাদের তো যারা উদ্ভিদবিদ্যা চর্চা করেন, যারা ফার্মেসি চর্চা করেন, তাদের কাছে এগুলির সঠিক নাম আছে। তো যেসব প্রতিষ্ঠিত সংস্থা আছে, যেমন আমাদের মিরপুরে আছে আয়ুর্বেদ হেকিমি বিদ্যালয় আছে, তারা উদ্যোগ নিতে পারেন। আর যারা বইপত্র লেখেন তারাও নিতে পারেন। এছাড়া আর কি করণীয়? সরকারিভাবে কি কোনো উদ্যোগ নেওয়া যায় এ ব্যাপারে? সরকারি উদ্যোগ যেটা হচ্ছে যে তাদের যেমন বটানিক্যাল গার্ডেন, সেখানে তারা যদি সেরকম উদ্ভিদ উদ্যান একটা অংশে যদি উদ্ভিদ উদ্যান বানাতেন এবং সেখানে যদি লোকজনদের সেখানে এগুলি দেখিয়ে পরিচয় করে দিতে পারতেন, তাহলে এটা সম্ভব হতে পারত। এই যে আমাদের দেশে নানা রকমের ভেষজ উদ্ভিদ আছে, এর কিছু নাম কি আমাদের একটু জানাবেন? সর্পগন্ধা বা রাউলফিয়া সার্পেন্টিনা, এটা খুবই মূল্যবান একটি ভেষজ উদ্ভিদ। এটা শিকড় মৃগীরোগ, রক্তচাপ কমানো, অনিদ্রার ওষুধ, এসব নানাবিধ ওষুধ তৈরি হয়। এছাড়াও আছে যেমন চিতা বলে একটা ওষুধ আছে। এটা শিকড় গর্ভপাতে ব্যবহৃত, অ্যাবর্শনে ব্যবহৃত হয়, এবং এটার শিকড়ের রস খুব দুরারোগ্য চর্মরোগ সারায়, এবং কি কুষ্ঠেও ব্যবহৃত হয়। আরেকটি আছে হাপরমালি, এটার যে দুধ কোষ, এটা পুরানো ক্ষতে খুব উপকারী।
আর নখ কুনি বলে একটা অসুখ আছে, যেটা নখের কোনায় গেঁথে যায়, নখটা অন্যদিকে হয়, ওটা সারায় এবং নতুন নখ উৎপাদন করে। সামালতা আছে, নাটা আছে, আমরা প্রচুর নাটা লতা দেখেছি এবং অনেক বড় হয় এবং ওটার ফলের যে শ্বাস সেটা প্রায় কুইনাইনের মতো জ্বরের ওষুধ। আলকুশি ছিল, এটার ফল শিমের মতো হয় এবং গায়ে অনেক লোম, এই লোম দিয়ে আবার কৃমিনাশক ওষুধ তৈরি করা যায়। এরকম অজস্র ওষুধ আমাদের আছে। তাহলে আমাদের ধরেন এই ধরনের ওষুধি গাছপালা যেগুলো নানাভাবে নানা জায়গায় ছড়িয়ে আছে, এই প্রজাতিগুলো একেবারেই বিরল হয়ে যাচ্ছে এবং এখানে আমাদের যে করণীয়, সেই করণীয়টা তাহলে কিভাবে আমরা করতে পারি? কোন জিনিসটা সবচেয়ে আগে করতে হবে আমাদের? প্রথমত হলো যে আয়ুর্বেদ বা হেকিমি চিকিৎসাকে আমরা খুবই কম গুরুত্ব দিই। সুতরাং এটা ব্যাপক পাঠ্যক্রমের মধ্যে এই জিনিসগুলি আসে না এবং যারা এসব পরিকল্পনা করেন তাদের চিন্তা ভাবনা করতে হবে এবং কিভাবে এটার সঠিক জ্ঞান মানে বিস্তার লাভ করা যায় এবং তাদের প্রশিক্ষিত করা যায় সেরকম উদ্যোগ নেওয়া দরকার হবে। কারণ আজকাল আমরা দেখি সারা পৃথিবীতেই কিন্তু হার্বাল মেডিসিন দিয়েই কিন্তু সবাই নানা রকমভাবে কিন্তু নানা রকম প্রোডাক্ট বের করছে। তো হার্বাল মেডিসিনের এই যে বিশাল একটা বিস্তার সারা পৃথিবীতে, আমরা কিন্তু এখনো এ ব্যাপারে ঠিক সেই রকম মনে হয় না আমরা এগোতে পেরেছি এ ব্যাপারে। না, এর কারণ হলো যে ভেষজ উদ্ভিদ নিয়ে খুব মৌলিক গবেষণা আমার দেশে খুব কম। থাইল্যান্ডে ওখানে তাদের বিশাল ভেষজ উদ্ভিদের বাগান, হাসপাতাল, গবেষণাগার এবং সে সমস্ত পৃথিবীর ভেষজ উদ্ভিদ তারা সেখানে সংগ্রহ করেছেন এবং এগুলো নিয়ে গবেষণা করেন। তো আমাদের এই ধরনের কোনো প্রতিষ্ঠান আছে বলে আমি জানি না। আমি একটি ঘটনা বলি, দিল্লির বিখ্যাত হেকিম আজমল খান, সালিমুজ্জামান সিদ্দিকী, যিনি বিখ্যাত বিজ্ঞানী, তিনি যখন জার্মানিতে পড়াশোনা করতে যাচ্ছিলেন তাকে সর্পগন্ধা দেন, দিয়ে বলেন তুমি এটা নিয়ে গবেষণা করো। এবং তিনি এটা অনেক আগের কিন্তু ঘটনা, তিনি তার থেকে রেজরপিন, সারপেন্টিন, আজমালিন এইসব অ্যালকালয়েড বের করেন, যেগুলি অ্যাক্টিভ প্রিন্সিপল, যেগুলি ওষুধ হিসাবে ব্যবহৃত হতে পারে পুরো গাছের বদলে, মূল যেটা ওষুধ আর কি। আমি পরে এই গাছ অনেক দেখেছি, সর্বত্রই দেখেছি, কিন্তু এখন কোথাও খুঁজে পাবেন না। কারণ এটার যখন কমার্শিয়াল বাণিজ্যিক ব্যবহার বিদেশে শুরু হলো তখন আমাদের দেশ থেকে বোধহয় ব্যাপক এক্সপোর্ট হয়েছিল, যার ফলে এগুলো উদা হয়ে যায়। তাহলে কি মূলত এই উদ্ভিদগুলো, এই ভেষজ উদ্ভিদগুলো হারিয়ে যাওয়ার মূল কারণ কি আপনি অতিরিক্ত আহরণ? অবশ্যই, আমরা তো আহরণ করতে জানি কিন্তু রোপণ তো করি না। তারপরে পলিউশন আছে, আরও কারণ আছে, যেমন আমরা ইনসেকটিসাইড ব্যবহার করি, তাতে পোকামাকড় যখন মরে যায় তখন তাদের এই অনেক গাছের পলিনেশন ব্যাহত হয় এবং পলিনেশন ব্যাহত হলে ওটার আবার বীজ হবে না, বীজ না হয়ে আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যাবে। এও একটি প্রক্রিয়া কিন্তু আমাদের অলক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাহলে এই ভেষজ উদ্ভিদগুলোকে সংগ্রহণ করতে হলে আপনার সাজেশন আমাদের একটু বলবেন। প্রথম হইল যে এগুলি সঠিক শনাক্ত করে এগুলির ব্যবহার লোককে বোঝানো এবং কমার্শিয়াল মানে বাণিজ্যিকভাবে এটার চাষ উৎসাহিত করা প্রয়োজন। দ্বিতীয়ত এটি বড় ভেষজ উদ্যান করা প্রয়োজন, যেটা আমি বললাম থাইল্যান্ডে আছে, ইন্ডিয়াও আছে এবং আমাদের দেশে যেসব ভেষজ উদ্ভিদ হারিয়ে যাচ্ছে অসংখ্য, সেগুলি লাগানো যায়, সেগুলি রক্ষা করা যায়, সেগুলির পরিচিতি সবাইকে দেওয়া যায় এবং এগুলির ব্যবহার সম্পর্কেও তারা আরও সঠিক তথ্য লোককে দিতে পারেন। এই জিনিসগুলো ধরেন শনাক্ত করার ব্যাপারটা তাহলে ফাইনালি তাহলে কার দায়িত্বে পড়বে, কারা করবে? এটা অবশ্যই উদ্ভিদবিদদের দায়িত্বে পড়ে এবং আমাদের এশিয়াটিক সোসাইটি আপনি জানেন বোধহয় যে আমরা 56 খণ্ডের মানে বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ আমরা প্রকাশ করেছি এবং তাতে মোটামুটি বাংলাদেশের সব উদ্ভিদই স্থান পেয়েছে। তো সেটা একটা খুব একটা মৌলিক সাপোর্ট আমাদের হতে পারে। এবং আরও তো আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট আছে, উদ্ভিদ বিভাগ আছে, উদ্ভিদ ডিপার্টমেন্ট আছে, সেখানে যে সমস্ত প্রফেশনাল বটনিস্ট আছেন, যারা ফার্মাসিস্ট আছেন, তারা নিতে পারেন সেই উদ্যোগ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার।
অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক ভেষজ উদ্ভিদ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামের তথ্যানুসারে অতি ব্যবহারের জন্য বাংলাদেশের প্রায় ৯৭টি উদ্ভিদ প্রজাতি হুমকিগ্রস্ত। পৃথিবীর প্রায় ৮০% মানুষ কোনো না কোনোভাবে ভেষজ গাছপালার উপর নির্ভরশীল। জার্মানিতে বিভিন্ন রোগের চিকিৎসায় প্রতি ৩টি ঔষধের মধ্যে গড়ে একটি ভেষজ উদ্ভিদ থেকে তৈরি ঔষধ ব্যবহৃত হয়। প্রায় ১২৫ প্রজাতির ভেষজ উদ্ভিদ অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। পৃথিবীর প্রায় অর্ধেক মেডিকেল কলেজ এখন বিকল্প চিকিৎসার জন্য ঔষধি গাছপালা পাঠদানের প্রস্তাব করছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল একটি স্ত্রী হাতি কত মাস গর্ভধারণ শেষে বাচ্চা প্রসব করে। সঠিক উত্তরটি হল বি, ২২ মাস। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ সেলিমুজ্জামান, গোয়েন্দা সদস্য, NSI অফিস, খালিশপুর, খুলনা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে আয়ুর্বেদীয় ঔষধ ত্রিফলা তৈরিতে কোন ফলগুলো ব্যবহৃত হয়? এ আমলকি, হরিতকি ও বহেরা, বি আমলকি, হরিতকি ও অর্জুন। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল ৫টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার ৯৬৪, অথবা যোগাযোগ করুন 0১৭৩০49 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org। এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপকারী ঔষধি উদ্ভিদগুলো সময়ের পরিক্রমায় আজ হারিয়ে যেতে বসেছে। ভেষজ গুণসম্পন্ন এই গাছগুলো সঠিক উপায়ে চাষাবাদ ও সংরক্ষণ করা হলে চিকিৎসার কাজে ব্যবহারের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও অশেষ অবদান রাখবে। তাই এদের সংরক্ষণে আমাদের সবার অংশগ্রহণ প্রয়োজন। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।